হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমটা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের ওপর ভিত্তি করেই কিন্তু গঠিত, দর্শনের উপর ভিত্তি করেই তো গড়ে উঠবে সমাজতত্ত্ব বা রাজনীতির তত্ত্ব বা অর্থনীতির তত্ত্ব। তাহলে ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে মার্ক্সবাদের সেই তত্ত্বগুলো যেগুলো সমাজ এবং ইতিহাসকে নিয়ে চর্চা করে, যেগুলো দর্শনের ওপরেই প্রতিষ্ঠিত, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের ওপরেই প্রতিষ্ঠিত। মার্ক্স নিজে অবশ্য হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম শব্দটা ব্যবহার করেননি, তিনি মেটেরিয়ালিস্ট ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা শব্দটা ব্যবহার করেছেন। এবং খুব সম্ভব তিনি এই ধরনের একটা রিজিড অর্থোডক্স সায়েন্টিফিক ফর্মুলা ইতিহাস সম্পর্কে বা সমাজ সম্পর্কে এইভাবে ভাবতেন না, এই ধারণায় বিশ্বাসী ছিলেন না। তিনি অনেক বেশি ফ্লেক্সিবল ছিলেন, অনেক জটিলভাবে তিনি ভাবতে পারতেন সমাজ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। যাই হোক, আমরা এখানে প্রচলিত মার্ক্সবাদের কথাই বলছি আজকে ছাত্রছাত্রীদের জন্য। ঐতিহাসিক বস্তুবাদকে আমি 5টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, ভিত্তি ও উপরিকাঠামো। যে কোনো সমাজের ভিত্তি হচ্ছে তার অর্থনীতি, আর এই ভিত্তি বা অর্থনীতির উপরে দাঁড়িয়ে থাকে তার উপরিকাঠামো। উপরিকাঠামোর মধ্যে থাকে মোটামুটি দুটো দিক, একটা পলিটিক্স বা রাজনীতি আর একটা কালচার বা সংস্কৃতি। তার মানে পলিটিক্স মানে রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, মতাদর্শ, নির্বাচন, এই সব কিছু, আইন বিভাগ, বিচার বিভাগ, এই সব কিছু। আর কালচার বলতে গেলে বোঝাচ্ছি যে শিল্প, সাহিত্য, দর্শন, ধর্ম, তত্ত্ব ইত্যাদি। এই সবটা নিয়ে হচ্ছে সুপারস্ট্রাকচার, উপরিকাঠামো। এটা একটা ছবি দিয়ে বোঝানো যেতে পারত যে নিচে একটা চৌকো বাক্স, ধরুন বেস অর্থনীতি, তার ওপরে একটা আর্চের মতো আছে সুপারস্ট্রাকচার, উপরিকাঠামো। এখানে দুটো অ্যারো আছে, মানে বেস প্রভাবিত করে সুপারস্ট্রাকচারকে, আবার সুপারস্ট্রাকচার প্রভাবিত করে বেসকে। কিন্তু এই অ্যারোটি, এটা অনেক বড়, চওড়া, শক্তিশালী বেশি, আর এই অ্যারোটি রোগা, ক্ষীণ, সরু। মানে আমি বোঝাতে চাইছি যে বেস যে প্রভাবটা ফেলে সুপারস্ট্রাকচারের উপরে, সেটা খুব পাওয়ারফুল, স্ট্রং। কেউ বলছেন নির্ধারণকারী, ডিটারমাইনিং ফ্যাক্টর। ইকোনমি ডিটারমিন করে সুপারস্ট্রাকচারকে আলটিমেটলি, এতটাই তার শক্তি। বা কেউ বলছেন এটা রাডার, যেমন বলেছিলেন যে এটা কন্ডিশন করে, সুপারস্ট্রাকচারকে কন্ডিশনিং করে, শর্ত যোগায়। আর সুপারস্ট্রাকচারও প্রভাবিত করে বেসকে, মানে রাজনীতি এবং সংস্কৃতি। এই যে সুপারস্ট্রাকচারটা, উপরিকাঠামো, সেও কিন্তু বেস বা অর্থনীতিকে প্রভাবিত করে, কিন্তু সেটা অনেক সরু, ক্ষীণ। একটা সরু রেখা দিয়ে, অ্যারো দিয়ে আমি বোঝাতে চাইছি যে সেটা অনেক কম। তাহলে কি দাঁড়ালো? বেস আর সুপারস্ট্রাকচার একে অন্যকে প্রভাবিত করে, তারা ডায়ালেকটিক্যালি দ্বান্দ্বিকভাবে যুক্ত, একে অন্যকে প্রভাবিত করে। একটাকে ভাবতে গেলে আরেকটা প্রয়োজন হয়, তবে শেষ বিচারে, চূড়ান্ত বিচারে বেস বা অর্থনীতি অনেক বেশি শক্তিশালী, সে নিয়ন্ত্রণ করে উপরিকাঠামোর চরিত্র। যারা ওয়েস্টার্ন মার্ক্সবাদী, পশ্চিমী মার্ক্সবাদী, যেমন গ্রামসি, আলথুসার, লুকাচ,
কার্ল কশ, তারা এই বেস সুপারস্ট্রাকচারের এই মডেল, মানে অর্থনীতির নির্ধারণকারী ভূমিকার যে মডেল, এটাকে মানেন না। এটাকে বলা হয় ইকোনমিক ডিটারমিনিজম, অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বা নির্ধারণবাদ। কারণ এখানে উপরিকাঠামোর স্বাধীনতাকে অনেকটা তুচ্ছতাচ্ছিল্য করা হয়, খাটো করে দেখা হয়। রাজনীতি এবং সংস্কৃতির যে স্বাতন্ত্র, সেই স্বাতন্ত্র্যের ভূমিকাটাকে অনেক ছোট করে দেখা হয় বেস সুপারস্ট্রাকচার মডেলে। সেই জন্য বহু মার্ক্সবাদী এই বেস সুপারস্ট্রাকচার মডেলটাকে সমালোচনা করেছেন, যদিও অর্থোডক্স মার্ক্সবাদীরা, হ্যাঁ, যেমন ধরুন বেশিরভাগ কমিউনিস্ট পার্টি বা আন্তর্জাতিক সংগঠন, কমিউনিস্ট পার্টির মুখপত্র, বা ধরুন প্লেখানভ বা লেনিন, বিশেষ করে স্টালিন, এরা সকলেই কিন্তু বেসটাকে গুরুত্ব দিয়েছেন অতিরিক্ত বেশি। সব মার্ক্সবাদী অর্থনীতিকে গুরুত্ব দেন, কিন্তু অর্থোডক্স মার্ক্সবাদীরা অর্থনীতিকে অসম্ভব রকমের গুরুত্ব দেন। মনে করেন যে উপরিকাঠামোটার কোনো স্বাধীনতা বা স্বতন্ত্র নেই। কিন্তু অন্য প্রান্তে নির্বাসিত অনেক মার্ক্সবাদী বলেন যে উপরিকাঠামোর একটা রিলেটিভ অটোনমি বা একটা আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে, রাষ্ট্রের একটা আপেক্ষিক স্বাতন্ত্র্য আছে। এই রিলেটিভ অটোনমির কথা কিছু কিছু মার্ক্সবাদী বলেছেন। আলথুজারও ইকোনমিক ডিটারমিনিজমে বিশ্বাসী ছিলেন না, গ্রামসিও বিশ্বাসী ছিলেন না। যাই হোক, সেটা একটা বিরাট বিতর্কের ব্যাপার। এবার আমরা আসছি দ্বিতীয় পয়েন্টে, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। এখানে খুব সহজ করে বললে উৎপাদন পদ্ধতিতে সমাজের এক একটা গোষ্ঠী এক একভাবে যুক্ত থাকে, ফলে তাদের এক এক রকম অবস্থান হয়, তাদের জীবনধারা, ভাবনা, ধ্যান ধারণা, রাজনৈতিক চিন্তাও এক এক রকম হয়। এইরকম সামাজিক গোষ্ঠী হচ্ছে একটা শ্রেণী। এটা লেনিনের সংজ্ঞা। যেমন মোড অফ প্রোডাকশন, ধরা যাক ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি। এখানে উৎপাদন উপায়গুলোর, মানে মিনস অফ প্রোডাকশনের মালিক হচ্ছে বুর্জোয়ারা। তাদের জীবনধারা, রাজনৈতিক চিন্তা ভাবনা, সাংস্কৃতিক ধারণা একরকম, অনেকটাই একরকম। আর অন্যদিকে আছে শ্রম দেয় যারা, সামাজিক শ্রম দেয় উৎপাদন পদ্ধতিতে, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতিতে, তারা হলেন লক্ষ লক্ষ প্রলেতারিয়েত, শ্রমিক শ্রেণী, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস, ফ্যাক্টরি ওয়ার্কার। তারা কোনো উৎপাদন যন্ত্রের মালিক নন, তারা উৎপন্ন কমোডিটিগুলোরও মালিক নন, তারা র মেটেরিয়ালেরও মালিক নন। তারা শুধু নিজের শ্রম ক্ষমতাকে বিক্রি করেন, করে জীবন ধারণ করে থাকে। তাদের জীবনধারা, তাদের চিন্তা ভাবনা, রাজনৈতিক ভাবনা, সাংস্কৃতিক চিন্তা ভাবনা, এগুলো অনেকটা একরকম। তাহলে আমি পুঁজিবাদী ব্যবস্থাতে দুটো প্রধান শ্রেণী পাচ্ছি, একটা হচ্ছে বুর্জোয়া, আর একটা হচ্ছে প্রলেতারিয়েত। মার্কস কোথাও কোথাও ইংল্যান্ডে তৃতীয় একটা শ্রেণীর কথা বলেছেন, ল্যান্ড ওনার ক্লাস। আবার মার্কস কোথাও কোথাও বলেছেন যে কতগুলো ইন্টারমিডিয়েট ক্লাস থাকতে পারে। এর উপরে বিস্তারিত অনেক আলোচনা আছে। মার্কসের ক্যাপিটালের ৩ নম্বর খণ্ডে অসমাপ্ত রেখে গেছেন যার পাণ্ডুলিপি, সেখানে বলার, বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন এই শ্রেণীর সংজ্ঞাটাকে, ধারণাটাকে। তবে খুব সুসংবদ্ধ সংজ্ঞা তিনি দিয়ে যেতে পারেননি। লেনিন একটা সুসংবদ্ধ সংজ্ঞা দিয়েছিলেন, যেটা আমি বললাম। তাহলে উৎপাদন পদ্ধতিতে একটা নির্দিষ্টভাবে যুক্ত থাকার কারণে শ্রেণী তৈরি হচ্ছে, সামাজিক শ্রেণী। ফিউডালিজমে আমরা দেখতে পাই ল্যান্ডলর্ড, ফিউডাল লর্ড ক্লাস, আর অন্যদিকে পেজেন্ট সার্ভ।
ক্যাপিটালিজমে আমরা দেখতে পাচ্ছি বুর্জোয়া বা ক্যাপিটালিস্ট ক্লাস, আর অন্যদিকে প্রোলেতারিয়েট বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস। আবার কতগুলো অন্তর্বর্তী ক্লাসের কথাও মার্কস মাঝে মাঝে বলেছেন, পেটি বুর্জোয়া ক্লাস, পেজ্যান্টস ইত্যাদি ইত্যাদি। তবে বারে বারে এটা বলেছেন যে আলটিমেটলি সমাজটা যাচ্ছে একটা শিল্পোন্নত পুঁজিবাদী সমাজের দিকে, এবং যেমন ইংল্যান্ডের সমাজ, সেখানেও যে তিনটে শ্রেণী দেখা যাচ্ছে বা ইন্টারমিডিয়েট শ্রেণী দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই হচ্ছে অন্তর্বর্তীকালীন পর্যায়। আলটিমেটলি শেষ পর্যন্ত দুটো শ্রেণী প্রধান থাকবে, দুটো বৃহৎ। কমিউনিস্ট ম্যানিফেস্টোর সেই বিখ্যাত লাইন যে দুটো হস্টাইল ক্লাস, দুটো বৈরীভাবাপন্ন শত্রুভাবাপন্ন শ্রেণী, প্রধান শ্রেণী পরস্পরের মুখোমুখি এসে দাঁড়াচ্ছে, এবং সমাজে পোলারাইজেশনটা হচ্ছে, মেরুকরণটা হচ্ছে খুব সুস্পষ্টভাবে দুটো শ্রেণীতে, একদিকে বুর্জোয়া একদিকে প্রোলেতারিয়েট। এবং মার্কসের মতে কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম লাইনটাই হচ্ছে যে যাবৎ বিদ্যমান প্রতিটি সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। আদিম সাম্যবাদী সমাজ বাদ দিন, কারণ সেখানে শ্রেণী বিভাজন ছিল না, কিন্তু দাস ব্যবস্থায়, তারপরে সামন্ততন্ত্রে, তারপরে পুঁজিবাদে, মানে শ্রেণীগুলোর মধ্যে এই যে সংগ্রাম, শ্রেণী সংগ্রাম, ক্লাস স্ট্রাগল, এইটার মধ্যে দিয়েই সমাজের ইতিহাস এগিয়ে চলেছে, সমাজ এবং ইতিহাস এগিয়ে চলেছে। ক্লাস স্ট্রাগল ইজ দ্য মোটর অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, ক্লাস স্ট্রাগল ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজ বিকাশের চালিকা। কৃষক অভ্যুত্থান হয়েছে সামন্ততন্ত্রে, আমাদের দেশেও হয়েছে। জার্মানিতে বিখ্যাত জার্মান পেজেন্টস ওয়ার হয়েছে থমাস মুনজারের নেতৃত্বে। ইংল্যান্ডে কৃষক আন্দোলন হয়েছে জন বল এবং ওয়াট টাইলারের নেতৃত্বে। আবার আরো পিছিয়ে যাই, দাস ব্যবস্থার সময় শ্রেণী সংগ্রাম দেখতে পাচ্ছি স্পার্টাকাসের নেতৃত্বে রোমান রিপাবলিকে, বিরাট দাস বিদ্রোহ হয়েছিল। আবার পুঁজিবাদী ব্যবস্থায় দেখতে পাচ্ছি শ্রেণী সংগ্রাম, ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রমিকদের স্ট্রাইক, ধর্মঘট ইত্যাদি। এবার আসছি আমি তৃতীয় পয়েন্টে, ক্লাস ক্যারেক্টার অফ দ্য স্টেট। মার্কস এঙ্গেলস বলছেন যে রাষ্ট্র নিজেকে যতই নিরপেক্ষ জনগণের প্রতিনিধি বলে, গণতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করুক না কেন, বা কখনো কখনো অতীতে ইতিহাসের ঈশ্বরের প্রতিনিধি বলে তুলে ধরার চেষ্টা করুক না কেন, আসলে এটা শ্রেণী দমনের যন্ত্র ছাড়া আর কিছু নয়। ব্যক্তিগত সম্পত্তি এলো, আর তখন শ্রেণীতে বিভক্ত হয়ে গেল সমাজ, তখন শোষণ এলো, আর এই শোষণের বিরুদ্ধে শ্রেণী সংগ্রাম শুরু হলো, আর এই শ্রেণী সংগ্রামের হাতিয়ার হিসেবে মালিক শ্রেণীর হাতে এলো রাষ্ট্র ক্ষমতা। তাই নিরপেক্ষ রাষ্ট্র বলে কিছু হয় না, রাষ্ট্র মানেই হচ্ছে সেটা মালিক শ্রেণীর হাতিয়ার। একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে, তারও একটা শ্রেণী চরিত্র আছে, নিরপেক্ষ রাষ্ট্র বলে কিছু হয় না, কিন্তু সেই রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র আর শোষণ নিপীড়ন করে না, সে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা, উৎপাদন উপায়গুলোর উপরে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা ব্যবস্থাকে বিলুপ্ত করে, সে সংখ্যাগরিষ্ঠের শ্রমিক শ্রেণীর একনায়কত্ব, বুর্জোয়ার একনায়কত্ব নয়। চতুর্থ পয়েন্টে আসছি, স্টেজেস অফ সোশ্যাল ফরমেশন। সমাজে বিকাশের অনেকগুলো পর্যায় আছে। প্রথম হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম বা আদিম সাম্যবাদ। এখানে প্রযুক্তি ছিল খুব নিচু স্তরে, অনুন্নত সমাজ, শিকার করেই কাটত জীবন যাপন করতেন তারা, এবং মিনস অফ প্রোডাকশন, হাতিয়ার ছিল খুব অনুন্নত।
উৎপাদনশীলতা ছিল অত্যন্ত কম, ফলে উদ্বৃত্ত জমতে পারেনি, সারপ্লাস, ফলে কোনো ব্যক্তিগত সম্পত্তি জমতে পারেনি, ফলে সমাজ দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে যায়নি, যৌথ মালিকানা ছিল, কিন্তু এটা অভাবের ভিত্তিতে, স্কেয়ারসিটির বেসিস। এও কমিউনিজম, কিন্তু দারিদ্র অভাবের ভিত্তিতে গড়ে ওঠা কমিউনিজম। এখানে না শ্রেণী, না ব্যক্তিগত সম্পত্তি, না শ্রেণী সংগ্রাম, তাই রাষ্ট্র বলেও কিছু ছিল না। এরপর ক্রমশ উৎপাদনের টেকনোলজিটা উন্নত হলো, স্কিল বাড়লো, টেকনিক্যাল নলেজ বাড়লো। এক দল যখন আরেক দলকে যুদ্ধ করে হারিয়ে দিল, তখন পরাজিতদের ধরে এনে তারা কৃতদাস বানালো, স্লেভ। এই কৃতদাসরা হলো ব্যক্তিগত সম্পত্তি মালিকের, এবং সম্পদ সৃষ্টি হতে লাগলো, এবং উদ্বৃত্ত জমা হলো, সারপ্লাস। তার থেকে এলো ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি। উৎপাদন যন্ত্রগুলোর ওপরে, মিনস অফ প্রোডাকশনের উপরে, মানে উৎপাদন উপায় সমূহের ওপরে এলো ব্যক্তিগত মালিকানা। এটাই হলো স্লেভারি বা দাস প্রথা, দাস ব্যবস্থা। আঙ্কেল টমস কেবিন উপন্যাসে বা সিনেমায় আমরা এর দারুণ চিত্রায়ন দেখেছি। এই দাস ব্যবস্থায় দাসেরা ওই ভয়ঙ্কর যে নিপীড়ন, শোষণ, তার বিরুদ্ধে বিদ্রোহ করত। তারা তো নিজেরাই ব্যক্তিগত সম্পত্তি, তাদের ইচ্ছে করলে মেরে ফেলা যেত, বিক্রি করে দেওয়া যেত। এই দাসেরা বিদ্রোহ করতো বারে বারে। একটা বিদ্রোহের কথা আমি আগেই বললাম, রোমান রিপাবলিকে স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল। এই সব বিদ্রোহকে দমন করবার জন্যে এবং ব্যক্তিগত সম্পত্তি ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যে এবং দাসেদের অধীনস্থ করে রাখার জন্যে, পদানত করে রাখার জন্যে রাষ্ট্র ক্ষমতার জন্য দাস মালিকদের হাতে হাতিয়ার। এরপর এলো ফিউডালিজম। প্রোডাক্টিভ টেকনোলজি আরো উন্নত হচ্ছে, স্কিল বাড়ছে, নলেজ বাড়ছে। এগ্রিকালচার হচ্ছে প্রধান রূপ উৎপাদনের, ল্যান্ড, ভূমি হচ্ছে জমি, সম্পত্তির প্রধান রূপ। এখানেও সমাজ দুটো ভাগে বিভক্ত ফিউডালিজমে। একদিকে সামন্ত প্রভু, ফিউডাল লর্ড বা ভাসালস, রাজা বা কিং, যাদের ফিউডাল নোবিলিটি বা অ্যারিস্টোক্রেসি বলা হয়। আর অন্যদিকে লক্ষ লক্ষ সম্পত্তিহীন, জমিতে আবদ্ধ, ব্যক্তিগতভাবে ব্যক্তি জমিদারের জমিতে আবদ্ধ লক্ষ লক্ষ পেজেন্ট সার্ভ, কৃষক ভূমিদাস। এই ভয়ঙ্কর শোষণ নিপীড়নের বিরুদ্ধে শ্রেণী সংগ্রাম হয়, তাদের বিদ্রোহ হয়, আমি আগেই বললাম। এবং তখন এই সামন্ততান্ত্রিক রাষ্ট্র তার ভয়ঙ্কর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কৃষক বিদ্রোহকে দমন করতে, ভূমিদাসদের বিদ্রোহকে দমন করতে। সে মুখে বলে সে ঈশ্বরের প্রতিনিধি রাষ্ট্র বা রাজা, কিন্তু আসলে সে শ্রেণী দমনেরই যন্ত্র। এরপর আসে ক্যাপিটালিজম, পুঁজিবাদ। পুঁজিবাদে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতি হয় অভূতপূর্ব। তার ফলে প্রোডাকশনের টেকনোলজি, নলেজ এবং স্কিল অভূতপূর্বভাবে উন্নত হয়ে ওঠে, এবং প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা প্রচণ্ড বৃদ্ধি পায়। এই যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয় ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের মধ্যে দিয়ে। শিল্পভিত্তিক পুঁজিবাদ, কারখানাগুলো গড়ে ওঠে। এখানেও একদিকে জমি থেকে উৎখাত হওয়া কৃষকরা, তারা কারখানায় শ্রমিক হিসেবে, মজুর হিসেবে কাজ করছে, তারা কোনো উৎপাদন উপায় সমূহের মালিক নয়, কমোডিটিরও মালিক নয়। আর অন্যদিকে মুষ্টিমেয় সংখ্যক বুর্জোয়া বা পুঁজিপতি, যারা মুনাফার পর মুনাফা করে তুলেছে, যারা অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল করছে, পুঁজির
মূলধনের পুঞ্জীভবন ঘটিয়ে চলেছে, পুঁজির প্রসার ঘটিয়ে চলেছে। ফলে এই পুঁজিবাদী সমাজে মূল দ্বন্দ্বটা হচ্ছে লেবার ভার্সেস ক্যাপিটাল, শ্রম বনাম পুঁজি। শ্রম দিয়ে সৃষ্টি করছে সমস্ত কিছু সভ্যতার, রাস্তাঘাট, বাড়ি, অট্টালিকা, স্কুল, কলেজ, ট্রান্সপোর্ট, জামা কাপড়, পোশাক আশাক, খাদ্য, ওষুধ, লাইট, ফ্যান, কম্পিউটার, রেডিও, টেলিভিশন, সমস্ত কিছু, রেলওয়ে ইঞ্জিন, এরোপ্লেন, সমস্ত কিছু কারখানায় সামাজিক শ্রমের দ্বারা উৎপাদন করছে প্রলেতারিয়েত। কিন্তু সেই প্রলেতারিয়েতের শ্রম চরম উপেক্ষিত, অপমানিত। সেখানে ক্যাপিটালের রাজত্ব, পুঁজির রাজত্ব। পুঁজি হলো মহারাজ, সম্রাট। পুঁজি নিজেই কিন্তু হচ্ছে পুঞ্জীভূত শ্রম, যে কিনা ক্রমাগত এক্সপ্যান্ড করছে, প্রসারমান। সেই পুঁজি নবাব হয়ে, বাদশাহ হয়ে বসলো, আর তার নিচে গোলাম হয়ে পড়ে রইল যে আসল মালিক, সেই শ্রম। ক্যাপিটাল হলো বাদশাহ আর লেবার হলো তার গোলাম। অথচ আসলে লেবার কিন্তু সৃষ্টি করেছে সমগ্র সভ্যতাকে, এমনকি পুঁজিকেও, এমনকি ক্যাপিটালকেও সৃষ্টি করেছে লেবার, সোশ্যাল লেবার, সামাজিক শ্রম। আর আমি আগেই বলেছি সারপ্লাস ভ্যালুর কথা, যে ধনতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিককে ক্রমাগত খাটিয়ে খাটিয়ে তার উদ্বৃত্ত শ্রমটাকে আত্মসাৎ করছে বুর্জোয়া। ওই উদ্বৃত্ত শ্রম থেকে সৃষ্টি হচ্ছে উদ্বৃত্ত মূল্য, ওই উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করছে বুর্জোয়া, ওই উদ্বৃত্ত মূল্যটাই সৃষ্টি করছে প্রফিট বা মুনাফা। ফলে প্রফিট হচ্ছে মোটিভ ফোর্স, আরো মুনাফা, আরো মুনাফা, আরো পুঁজি, আরো পুঁজি, বাড়িয়ে তোলো, আরো আরো বেশি বাড়িয়ে তোলো পুঁজি। এটাই হচ্ছে ধনতন্ত্রের উৎপাদনের মূলনীতি। কমোডিটি ফেটিশিজম বলতে মার্কস বুঝিয়েছিলেন, এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনার অবকাশ আছে। খুব সংক্ষেপে বললে, যে স্রষ্টা শ্রমিক, সে আজ তারই সৃষ্ট পণ্যের হাতে, পণ্যের কাছে পদানত। কমোডিটিকে আমরা ফেটিশ বানিয়েছি, পণ্যরতি। আমাদের সমস্ত সভ্যতা, জীবন যাপন, চিন্তা ভাবনা, ভোগ বিলাস, সব কিছুর মধ্যে আসল কথাটা হচ্ছে কমোডিটি, কনজামশন। একটা কনজিউমার সোসাইটি, সেখানে কমোডিটিকে পজেস করতে হবে, অধিকার করতে হবে, ভোগ করতে হবে। একটা রঙিন টিভি, একটা আইপড, একটা একটা আইফোন, একটা ল্যাপটপ, একটা এয়ার কন্ডিশন গাড়ি, একটা 3 বেডরুম ফ্ল্যাট। কমোডিটি, কমোডিটি, কমোডিটি। আমাকে শুধু পণ্য, পণ্য, পণ্য আমাকে অধিকার করতে হবে। সেটাই আমার ফেটিশ, সেটাই আমার অবসেশন, সেটার জন্যই আমার বেঁচে থাকা। জীবনের কোনো মূল্য নেই। এবং এই কমোডিটি সৃষ্টি করছে যে শ্রমিক, সে বঞ্চিত, নিপীড়িত, সে শোষিত, কারণ তার উদ্বৃত্ত মূল্যকে আত্মসাৎ করছে বুর্জুয়া শ্রেণী। অ্যালিয়েনেশন বলতেও আমি বোঝাচ্ছি এটাকেই, যে এর ফলে ইপিএম বইতে, ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস বইতে 1844 সালে লেখা, মার্কস বলছেন, তখন মার্কস অনেক নবীন, তরুণ, তিনি লিখছেন যে এই মানুষ যে পণ্যকে সে সৃষ্টি করছে, সেই পণ্যের ওপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, পণ্যই তার জীবনকে নিয়ন্ত্রণ করছে। যে উৎপাদন প্রক্রিয়ায় ওয়ার্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই সমগ্র উৎপাদন প্রক্রিয়ার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। কতটা উৎপাদন হবে, কিভাবে হবে, কোথা থেকে কাঁচামাল আসবে, কোন বাজারে যাবে, কি দামে বিক্রি হবে, কোনো কিছুর ওপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। তার নিজের থেকে সে বিচ্ছিন্ন, তার নিজের প্রকৃতির থেকে সে বিচ্ছিন্ন, অ্যালিয়েনেটেড। তার অন্যান্য যে শ্রমিকরা, তাদের থেকে সে বিচ্ছিন্ন, সে আইসোলেটেড।
সে ব্যক্তি শ্রমিক, সে একটা স্পিসিস বিইং, মানে তার নিজের সত্তাটা তার প্রজাতি কেন্দ্রিক, কিন্তু এই প্রজাতি কেন্দ্রিকতা থেকে সে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ পুঁজি রাজত্ব করছে, মূলধন, ক্যাপিটাল, ক্যাপিটাল রাজত্ব করছে সমগ্র পুঁজিবাদী ব্যবস্থায়। যে সৃষ্টি করছে তার শ্রম খণ্ড খণ্ড হয়ে গেছে। একটা শ্রমিক, যেটা মডার্ন টাইমসে চার্লি চ্যাপলিন দেখিয়েছিলেন, শুধু একটা বাটন টাইট করছে, হয়তো একটা ঘড়ি, সেই ঘড়ি হাজার হাজার ঘড়ি আসছে তার কাছে, সে শুধু বাটন টাইট করছে, এটাই তার চূড়ান্ত একঘেয়ে শ্রম বিভাজন। পুরো ঘড়িটা কেমন হবে সে জানতেও পারলো না। কিন্তু পুঁজিবাদের আগে কি হতো, তখন একটা পরিবার একটা কার্পেট হয়তো তৈরি করছে, সেই কার্পেটটা 3 মাস ধরে তারা বুনছে, তার রং, তার কোয়ান্টিটি, তার শেপ, তার ডিজাইন সবকিছু তারা স্থির করছে। তার মধ্যে দিয়ে মানব জীবনের যে ক্রিয়েটিভ লেবারের যে সত্তা, মানুষের সত্তার যে মূল দিক, যে সে একটা সৃজনশীল শ্রম করবে, একটা ক্রিয়েটিভ লেবার করবে, সেই জিনিসটা সার্থক হতো। আর সেটা পুঁজিবাদে এসে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সে কাজ করে বাধ্য হয়ে। এই হলো এলিয়েনেশন, খুব সংক্ষেপে বললে, যাকে লুকাস বলছেন রিইফিকেশন, মানে থিংইফিকেশন। রিইফিকেশনের কথা বলছেন লুকাস, যে সাবজেক্টিফিকেশন অফ দি অবজেক্ট অ্যান্ড অবজেক্টিফিকেশন অফ দ্য সাবজেক্ট। পুঁজি হয়ে গেছে প্রভু, যেন একটা জীবন্ত সত্তা, আর শ্রমিক হয়ে গেছে যেন একটা বস্তু, কারখানার একটা পড়ে থাকা স্ক্রু। 5 নম্বরে আসছি আমি সোশ্যালিজম। আস্তে আস্তে শেষ হয়ে আসছে আমার আলোচনা। সোশ্যালিজমে খুব সংক্ষেপেই আমি বলবো যে এখানে সমাজতন্ত্রে ব্যক্তিগত মালিকানাকে বিলুপ্ত করবে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে এবং সেখানে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, কলকারখানা, জমি, খনি, ব্যাংক, পুঁজি, এই সব কিছুর ওপরে, মিনস অফ প্রোডাকশনের ওপরে সোশ্যাল ওনারশিপ প্রতিষ্ঠিত হবে। সমাজের পক্ষ থেকে রাষ্ট্রই এই মালিকানাটার ব্যবস্থাপনা করবে। সোশ্যালিজমে বন্টনের নীতি হচ্ছে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক। যে যার সাধ্যমতো দেবে সমাজকে, আর যে যার কাজ অনুযায়ী পাবে। কেন কাজ অনুযায়ী পাবে, কেন প্রয়োজন অনুযায়ী পাবে না? কারণ দুটো কথা। একটা হচ্ছে সমাজে তখনও ব্যক্তিরা ওই বুর্জোয়া স্বার্থপরতার কাজে ফাঁকি দেওয়ার অভ্যেস থেকে মুক্ত হতে পারেনি, তাই কাজ অনুযায়ী তারা পাবে। তখন তারা অতটা সৎ নয় যে প্রয়োজন অনুযায়ী তারা পাবে। 2, সমাজতন্ত্রে তখনও অভাব আছে, তখনও পুরোপুরি প্রাচুর্য আসেনি, তার ফলে প্রয়োজন অনুযায়ী দেওয়া সম্ভব নয়, কাজ অনুযায়ী দিতে হবে, বন্টনটা কাজ অনুযায়ী হবে। সমাজতন্ত্রে রাষ্ট্র থাকবে, মাও সেতুং বলছেন সমাজতন্ত্রে রাষ্ট্র থাকবে, তার কারণ 3টে। একটা হচ্ছে যে বাইরের বুর্জোয়া রাষ্ট্র আক্রমণ করতে পারে, 2 হচ্ছে যে ভেতরকার বুর্জোয়ারা আবার ক্ষমতায় ফিরে আসার জন্য ষড়যন্ত্র করতে পারে, আর 3 হচ্ছে যে কমিউনিস্ট পার্টির নেতারা নিজেরাই ক্যাপিটালিস্ট রোডার বা পুঁজিবাদী পথের পথিক হয়ে যেতে পারে, নিজেরা সমাজতন্ত্রের পথ থেকে বিচ্যুত হতে পারে। এই 3টে কারণ একটা সমাজতান্ত্রিক সমাজে রাষ্ট্র থাকা প্রয়োজন, কারণ সেখানে শ্রেণী সংগ্রাম আছে, সেখানে সমাজতন্ত্রের পতন ঘটে ফিরে আসতে পারে আবার পুঁজিবাদ, যেটা হয়েওছে, সোভিয়েত ইউনিয়নেই হয়েছে এবং আরো অনেকগুলো রাষ্ট্র হয়েছে। এরপরে আসছি আমরা শেষ, এফ হচ্ছে কমিউনিজম। আচ্ছা, সোশ্যালিজমের সম্পর্কে একটা কথা বলা দরকার, এটা কোনো আলাদা সমাজের স্তর নয়, স্টেজ নয়, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ট্রানজিশনাল ফেজ বিটুইন ক্যাপিটালিজম অ্যান্ড কমিউনিজম। পুঁজিবাদ আর কমিউনিজমের মাঝখানে এটা একটা রূপান্তরকালীন, অন্তর্বর্তীকালীন পর্যায় মাত্র। এইটার মধ্যে দিয়ে আস্তে আস্তে রাষ্ট্র উইদার অ্যাওয়ে করবে, মানে শুকিয়ে যাবে,
খসে পড়বে, অপ্রয়োজনীয় হয়ে পড়বে, রাষ্ট্রের প্রয়োজন থাকবে না। সমাজতন্ত্রের আগেই ব্যক্তি মালিকানা লোপ পেয়েছে, এবার ক্রমশ কমিউনিজমে ব্যক্তি মালিকানা নেই, ব্যক্তিগত সম্পত্তি নেই, শ্রেণী নেই, শ্রেণী বিভাজন নেই, শ্রেণী শোষণ নেই, ফলে শ্রেণী সংগ্রামও নেই, তার ফলে রাষ্ট্রেরও কোনো প্রয়োজন নেই। তাই কমিউনিজম বা সাম্যবাদ হলো রাষ্ট্রহীন সমাজ, যেখানে আছে প্রাচুর্য, যেখানে আছে সৎ মানুষরা। এবং কমিউনিজমে তাই ডিস্ট্রিবিউশনের পলিসিটা হবে কি, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড। প্রত্যেকে দেবে তার সাধ্য মতো এবং প্রত্যেকে পাবে তার প্রয়োজন মতো। কারণ এখানে মানুষ আর ফাঁকিবাজ হবে না, সে তার প্রয়োজন মতোই নেবে সত্যিকারের, সে অসৎ নয়। আর দ্বিতীয়ত, এতটাই বিজ্ঞান ও প্রযুক্তিকে এবং প্ল্যান্ড ইকোনমিকে ব্যবহার করে সমাজতন্ত্রে আস্তে আস্তে এতটাই প্রাচুর্য এসে যাবে যে প্রত্যেককে তার প্রয়োজন মতো দেওয়া সম্ভব হবে। সব শেষে আসছি আমি থিওরি অফ রেভলিউশন। এখানে বিপ্লবের তত্ত্বে মার্কস বলছেন যে প্রোডাক্টিভ ফোর্স আর প্রোডাকশন রিলেশনের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে। এটা একটা বিরাট বিষয়, খুব সংক্ষেপে বলছি, এই টার্মগুলো ব্যাখ্যা করা উচিত ছিল কিন্তু আর সময় হবে না। প্রোডাক্টিভ ফোর্স মানে হচ্ছে মিনস অফ প্রোডাকশন প্লাস লেবার পাওয়ার। মিনস অফ প্রোডাকশন মানে হচ্ছে কল কারখানা, জমি খনি ইত্যাদি, যন্ত্রপাতি, মেশিন ইত্যাদি। এই প্রোডাক্টিভ ফোর্স সবসময় বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে চায়, তার অগ্রগতি ঘটতে চায়, কারণ উৎপাদিকা শক্তির বৃদ্ধি পেতে হয়, প্রোডাক্টিভিটি বৃদ্ধি ঘটাতে হয়, এটাই স্বাভাবিক প্রবণতা। আর প্রোডাকশন রিলেশন মানে কেউ বুর্জোয়া কেউ প্রলেতারিয়েত, এই যে প্রোডাকশন রিলেশনের মধ্যে মানুষ আবদ্ধ হয়, এই প্রোডাকশন রিলেশনটা প্রথম দিকে প্রোডাক্টিভ ফোর্সকে এগিয়ে যেতে সাহায্য করে, কিন্তু যখন এটা পুরনো হয় তখন সে প্রোডাক্টিভ ফোর্সকে আর বৃদ্ধি পেতে দেয় না, তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়, বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়, ফেটার্স, মার্কস যাকে বলছেন ফেটার্স হয়ে, অবস্ট্রাকশন, ইম্পেডিমেন্ট হয়ে, বাধা হয়ে দাঁড়ায়। তখন এই অর্থনৈতিক দ্বন্দ্বটা প্রতিফলিত হয় রাজনৈতিক ক্ষেত্রে তীব্র শ্রেণী সংগ্রামের মাধ্যমে, এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও তা প্রতিফলিত হয় প্রগতিশীল সংস্কৃতি আর প্রতিক্রিয়াশীল সংস্কৃতির দ্বন্দ্বের মধ্যে। এবং এই সময় ঘটে বিপ্লব, অর্থাৎ অর্থনৈতিক কারণেই শেষ চূড়ান্তভাবে অর্থনৈতিক কারণেই রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লবটা ঘটে। শ্রমিক শ্রেণী সে রাষ্ট্র ক্ষমতা, বুর্জোয়া রাষ্ট্র ক্ষমতাকে চূর্ণ করে, মার্কস এঙ্গেলস যাকে বলছেন কমিউনিস্ট ম্যানিফেস্টোতে স্ম্যাশ করে, বুর্জোয়া স্টেট মেশিনকে চূর্ণ করে দেয়, ধ্বংস করে দেয় এবং নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করে। এটাই হলো রাজনৈতিক বিপ্লব। এবং এই রাজনৈতিক বিপ্লব করার পরে দেখা যায় যে ব্যক্তি মালিকানার অবসান ঘটেছে, সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে, প্রলেতারিয়েতের একনায়কত্ব এসছে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক পরিবর্তনটা তারপরে ঘটতে শুরু করে, বিপ্লবটা তারপরে ঘটতে শুরু করে। এরপরে স্লাইডটায় আমি আসছি, শেষ যে সমসাময়িক প্রাসঙ্গিকতার কথাটুকু বলবো, বলে শেষ করব। মার্ক্সবাদের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে অনেক বিতর্ক আছে। একদিকে অনেকে বলছেন সোভিয়েত ইউনিয়নে বা পূর্ব ইউরোপের 8টা দেশে সমাজতন্ত্রের পতন হয়েছে, চীনে সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি প্রতিষ্ঠিত হয়েছে, গ্লোবালাইজেশনের যুগে মার্ক্সবাদ অচল। ফ্রান্সিস ফুকুয়া সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ফ্রান্সিস ফুকুয়ামা বলেছিলেন এন্ড অফ হিস্ট্রির কথা, পুঁজিবাদে ফিরে আসাটাই আমাদের ভবিতব্য, মার্ক্সবাদ অচল। অনেকে বলেছেন অর্থনীতির উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, শ্রেণীর উপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দীর্ঘকাল মার্ক্সবাদী বলে দাবি করত এমন পার্টি বা ফ্রন্ট ক্ষমতায় ছিল, তারাও এখন ক্ষমতাচ্যুত হয়েছে দীর্ঘকাল বাদে। অবশ্য কেরালায় তারা ক্ষমতায় রয়েছে, আর আছে উত্তর কোরিয়ায়, ভিয়েতনামে, কিউবাতে। আবার ল্যাটিন আমেরিকায়, দক্ষিণ আমেরিকায়, সেখানকার মহাদেশে নতুন করে কিছু কিছু বামপন্থী শক্তির উদ্ভব ঘটছে, এটাও সত্যি। ফলে এই নিয়ে প্রচুর
বিতর্ক আছে। আমি এখানে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমার স্লাইডটা, এই যে লেবার ভার্সেস ক্যাপিটাল, এটাই হচ্ছে আজকে সারা বিশ্বের গ্লোবাল ক্যাপিটালিজমের মূলদ্বন্দ্ব। শ্রম বনাম মূলধন বা পুঁজি। এই যে লেবার, লেবার বলতে তার সাথে জড়িয়ে আছে অর্থনীতি, ইকোনমি, এবং অর্থোডক্স মার্ক্সবাদীরা সেখানে ক্লাসকে গুরুত্ব দিচ্ছেন। লেবার আর ইকোনমির সঙ্গে জড়িয়ে আছে ক্লাস, ক্লাস ডিভিশন, ক্লাস আইডেন্টিটি, ক্লাস স্ট্রাগল, ক্লাস পার্সপেক্টিভ, ক্লাস ক্যারেক্টার, ক্লাস অ্যানালিসিস, ক্লাস দিয়ে সব কিছুটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন তারা। ক্লাসের লড়াই কার বিরুদ্ধে? ক্যাপিটালের বিরুদ্ধে। ক্যাপিটাল এত বিরাট দৈত্যাকার শক্তি সম্পন্ন, তাই আমি বড় হাতের ব্লক লেটার লিখেছি ক্যাপিটাল। কিন্তু এবার কথাটা হচ্ছে যে মাঝখানে কতগুলো আইডেন্টিটি পলিটিক্স উদ্ভূত হয়েছে। জেন্ডার, সেটা ফেমিনিন হতে পারে, অ্যান্টি প্যাট্রিয়ার্কি, থার্ড জেন্ডারের হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, হোমোসেক্সুয়াল, লেসবিয়ান, LGBTQIA+, কাস্ট হতে পারে, দলিত ইস্যু, ব্রাহ্মীণ দলিত, অপারেশন অফ দ্য দলিত। ভারতের ক্ষেত্রে, ভারতীয় সমাজে, হিন্দু সমাজে দলিত নিপীড়ন। এছাড়া আছে রেস, আমরা অ্যাপারথাইডের কথা জানি দক্ষিণ আফ্রিকায়, আমেরিকাতেও আছে, সর্বত্রই এক ধরনের রেসিজম আছে, বর্ণ বৈষম্য, অ্যাপারথাইড। শ্বেতকায় মানুষরা নিজেদের সুপিরিয়র মনে করে এবং কৃষ্ণকায় মানুষদের শোষণ দমন করে। এছাড়া নতুন একটা ইস্যু আছে ইকোলজি, এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ, বাস্তুতন্ত্র, ন্যাশনালিটির প্রশ্ন আছে, জাতীয় নিপীড়ন, ন্যাশনাল অপারেশন ইত্যাদি, ট্রাইবালদের ওপর, আদিবাসীদের ওপর দমন পীড়ন চলে, চাইল্ড রাইট, শিশুর অধিকার, এই প্রশ্ন উঠেছে, অ্যানিম্যাল রাইট, প্রাণীদের অধিকার, পশু পাখিদের অধিকার। এখন এই যে আইডেন্টিটি পলিটিক্স না, নিউ সোশ্যাল ইস্যুস বা নিউ সোশ্যাল মুভমেন্ট যেগুলো, এইগুলো মাঝখানে ইমার্জ করেছে। দেখুন, লক্ষ্য করুন স্লাইডটার দিকে। এবারে ক্লাসের প্রবক্তারা, অর্থোডক্স মার্ক্সবাদীরা, তারা বলছেন যে এই জেন্ডার, কাস্ট, এই ব্যাপারগুলোকে বড্ড বড্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো আসলে ক্যাপিটাল এগুলোকে কন্ট্রোল করছে, ম্যানিপুলেট করছে, যাতে ক্লাসের স্ট্রাগলটা চাপা পড়ে যায়। আবার বলছি, অর্থোডক্স মার্ক্সবাদীরা তারা ইকোনমিক ডিটারমিনিজমের দ্বারা প্রভাবিত, হিস্টোরিক্যাল ডিটারমিনিজমের দ্বারা প্রভাবিত। তারা লেবার এবং ইকোনমিকে গুরুত্ব দেন, তারা ক্লাস পার্সপেক্টিভটাকে, ক্লাস স্ট্রাগলটাকে গুরুত্ব দেন। তাই তারা বলছেন যে এই যে জেন্ডার, কাস্ট, ইকোলজি, ন্যাশনালিটি, রেসিজম, এইসব, সেক্স ওয়ার্কার, চাইল্ড রাইট, হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানিজম, ফেমিনিজম, এইসব ইস্যুগুলো আসলে ক্যাপিটালিজমই তুলছে। ক্যাপিটালিজমই এগুলোকে হাইলাইট করছে। এগুলো ক্যাপিটালের হাতিয়ার, যাতে করে
ক্লাস স্ট্রাগলটা চাপা পড়ে যায়। ক্লাস স্ট্রাগলের রিয়ালিটি বা ট্রুথ বা বাস্তবতা, শ্রেণীগত সত্যটা যাতে চাপা পড়ে যায়, শ্রেণী শোষণটা যাতে পুঁজির দ্বারা বিশ্বব্যাপী যে শোষণ ব্যবস্থা চলছে সেটার থেকে দৃষ্টি ডাইভার্ট করে দেওয়ার জন্যে, দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে এই আইডেন্টিটি পলিটিক্সটাকে আনা হয়েছে। ক্লাস এই আইডেন্টিটি ইস্যুগুলোকে গুরুত্ব দেয় না, সে সরাসরি লড়তে চায় ক্যাপিটালের এগেনস্টে। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স গুলো তো ইমার্জ করছে, এগুলো সত্যিকারের নতুন নতুন দাবি উঠছে। কাস্ট মানে দলিত, ফেমিনিজম, সেক্স ওয়ার্কার, ইকোলজি, অ্যান্টি রেসিজম, অ্যান্টি অ্যাপারথাইড, এগুলো তো উঠছে। আবার ক্যাপিটাল সত্যিকারের চেষ্টা করছে এগুলোর স্বাধীন অস্তিত্বটাকে নষ্ট করে দিয়ে এগুলোকে ব্যবহার করতে শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে। ভালো করে বুঝুন ব্যাপারটা। এই আইডেন্টিটি পলিটিক্স গুলো নিজে নিজে উঠছে এবং ক্যাপিটাল চেষ্টা করছে আইডেন্টিটি পলিটিক্স গুলোকে ব্যবহার করে শ্রেণী সংগ্রামটাকে ভোঁতা করে দিতে, শ্রেণী সংগ্রামকে ডাইভার্ট করতে, ডিস্ট্র্যাক্ট করে দিতে, তার থেকে দৃষ্টি সরিয়ে দিতে। আমি বলবো আজকের দিনে তবুও বর্তমান প্রাসঙ্গিকতা মার্ক্সবাদের আছে। যতদিন ক্যাপিটাল আছে, ক্যাপিটালের ওই দৈত্যাকৃতি কাঠামো, তার ভয়াবহ ক্ষমতা, বিশ্বব্যাপী গ্লোবাল ক্যাপিটালের যে নিয়ন্ত্রণ, যে শোষণ, লুণ্ঠন, সারপ্লাস ভ্যালুকে অ্যাপ্রোপ্রিয়েট করা, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল করা, অ্যাপ্রোপ্রিয়েশন এবং এক্সপ্রোপ্রিয়েশন করা, প্রিমিটিভ অ্যাকুমুলেশন করা, এই ভয়াবহ ক্যাপিটালিজম যতদিন আছে ততদিন মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা আছে। কারণ মার্ক্সবাদ হতে পারে সোশ্যালিজমে সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে সোভিয়েত রাশিয়ায়, হতে পারে অনেক ক্ষেত্রে কমিউনিস্ট আন্দোলন পিছিয়ে গেছে, কিন্তু মার্ক্সবাদ একটা জায়গায় অপরাজিত রয়েছে। সেটা হচ্ছে গ্লোবাল ক্যাপিটাল, বিশ্বায়িত যে পুঁজি, বিশ্ব পুঁজি, ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেম, তাকে অসাধারণভাবে নিপুণভাবে তিনি বিশ্লেষণ করেছিলেন, মার্ক্সবাদ বিশ্লেষণ করেছে। তাই তা বর্তমানে আজও প্রাসঙ্গিক। যতদিন আদানি, আম্বানি এবং 28টা পরিবার, টাটা, বিড়লা, সিংহানিয়া, ডালমিয়া, ওয়াদিয়া, বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসি, যতদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটে পুটে নিয়ে যাবে এবং সমগ্র ছোট ছোট পুঁজিগুলোকে, শিল্পগুলোকে গ্রাস করে নেবে, গিলে খাবে, একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং পরিযায়ী শ্রমিক হাজারে হাজারে লক্ষ লক্ষ তারা কাজ হারাবে, তারা 400 কিলোমিটার 500 কিলোমিটার হাঁটবে। যতদিন এই অবস্থা চলবে ততদিন মার্ক্সবাদ প্রাসঙ্গিক থাকবে। আমি শুধু বলবো এই শেষ পয়েন্টটা, ক্লাস, রেস, জেন্ডার, কাস্ট, ইকোলজি, ন্যাশনালিটি এটসেট্রা, আমি বলবো আজকে মার্ক্সবাদকে প্রাসঙ্গিক থাকতে গেলে আরো বেশি করে তাকে ক্যাপিটালের বিরুদ্ধেই লড়তে হবে, কিন্তু তাকে সঙ্গে নিতে হবে এই আইডেন্টিটি পলিটিক্স গুলোকে, তাকে সঙ্গে নিতে হবে সেক্স ওয়ার্কারকে, ফেমিনিস্টকে, দলিতকে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টকে, ইকোলজিক্যাল অ্যাক্টিভিস্টকে, ন্যাশনালিটি, অপ্রেস ন্যাশনালিটির মানুষকে, অ্যান্টি রেসিস্টকে, আইডেন্টিটি পলিটিক্সকে, মানে চাইল্ড রাইটের জন্য যে লড়ছে, যে হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে লড়ছে, যে সবুজায়নের জন্য লড়ছে, যে যারা সেক্স ওয়ার্কারদের জন্য লড়ছেন, যারা তৃতীয় লিঙ্গের জন্য, এলজিবিটি কিউ হোমোসেক্সুয়ালদের জন্য লড়ছেন, যারা দলিতের হয়ে লড়ছেন, এই সবাইকে নিয়ে মার্ক্সবাদকে আজকে ক্লাসের সঙ্গে মেলাতে হবে।
ক্লাসের সঙ্গে যদি এটাকে মেলানো যায় আইডেন্টিটি পলিটিক্সকে, তখনই ক্যাপিটালের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠবে। ক্যাপিটাল চেষ্টা করছে আইডেন্টিটি পলিটিক্সকে ক্লাসের বিরুদ্ধে লড়িয়ে দিতে, তাই ক্লাস পলিটিক্সের মার্ক্সবাদীদের চেষ্টা করতে হবে আইডেন্টিটি পলিটিক্সের সমস্ত শক্তিগুলোকে ক্যাপিটালের বিরুদ্ধে লড়িয়ে দিতে। এটাই আমার ব্যক্তিগত উপলব্ধি। ধন্যবাদ। তাহলে আমরা এখানেই শেষ করি। আমি সকল শ্রোতাদের এবং সংগঠকদের আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।